শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না ওই আছি। আজকের সকালটা এতটা বাজেভাবে কেটেছিল আমার তোমাদের বলতে পারবো না। তো সেই রাত 3টে 3:30 থেকে প্রচণ্ডভাবে শরীরটা খারাপ হয় আর পুরো ডায়রিয়া হয়ে গেছিলো। আমার তো সকালে মনে হচ্ছিল এবার হসপিটালে অ্যাডমিট হতেই হবে। তো যাই হোক, পুরো সকালটা শুয়ে শুয়ে কেটেছে। আমি ভাবতেই পারিনি তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারবো। তো যাই হোক, প্রচণ্ড খারাপের ভিতরে কেটেছে। এতটাই শরীর খারাপ ছিল, সকালে চা করা, তারপরে বাসন ছিল কিছু, সেগুলো আমার মেয়েই আজ মেজেছে। তো আমার মেয়েকে আমি কোনো কাজ কখনো করতে বলি না। তারপরে আজ দেখি একদম ও আমার শরীরের অবস্থা দেখে বলছে, মা তুমি শুয়েই থাকো, যে কাজগুলো করতে আমাকে বলো। তো বাচ্চা মানুষ, আমি দেখো সাধারণত আমার মেয়েকে সেরকমভাবে কিছু বলি না। আর যখন দেখা যায় একদম খুব বিধায় আমার অনেক অসুবিধা হয়ে গেছে, তখন বলি যে পড়তে হবে না এখন, আমার দুটো একটা একটুখানি এগিয়ে দাও, তারপরে আবার বই নিয়ে বসো। আমি সবসময় ওদের ফোকাস করাতে চাই পড়াশোনার ওপরে, কাজকামের ওপরে না। তো যাই হোক, কাজকাম শিখতে কিন্তু মানুষের খুব একটা সময় লাগে না, কিন্তু এই যে পড়াশোনার বয়সটা, এই সময় অন্য কিছু মাথায় ঢুকে গেলে পড়াশোনাটা ঠিকভাবে করতে পারবে না। তো আমার মেয়ে সেরকমভাবে এমনিতেও কোনো কাজকর্ম করে না, তারপরে আজকে দেখি এত সুন্দর করে বাসন মেজেছে, তোমাদের কি বলবো। তো চা করে দিয়েছে আর বড় 2 বোতল আমাকে স্যালাইন পানি করে দিয়েছে। সেগুলো খেয়ে যে আমার এতটা সুস্থতা বোধ হচ্ছিল তোমাদের কি বলবো। আমি তো একদম পুরো ভেঙেই পড়েছিলাম। আমার শরীরটা না যে খাটাবো, কোনো কাজ করব, এরকম আমার কোনো অবস্থাই ছিল না। তো আজ আমার যে মন থেকে এতটাই প্রাউড ফিল হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। যে ছোটোবেলা থেকেই নিজে কাজকর্ম সব কিছু যখন বাবার বাড়িতে ছিলাম তখনও পর্যন্ত সব কিছুই করেছি। আজ যে আমি শুয়েছিলাম আর এতটাই টেক কেয়ার, এতটা ভালোবাসা আমার মেয়ে আমাকে দিয়েছে, 2 মেয়েই বলতে পারো, সেটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। যে তুমি শুয়ে থাকো মা, আজকে তোমার কিচ্ছু করার দরকার নেই, সব কিছু আমরা করব। তো যাই হোক, এই কথাটুকু আমার কাছে অনেক বড় একটা বাচ্চা মানুষের মুখ থেকে বলা মানে যা তাই বিষয় না। আর দেখো, কাজ করতে করতে আমি ঈশাকে স্কুলে দিতে গেছিলাম, তখন দেখি এই কোটোকাটা আলাগুলো এসছে। এগুলো সব 10 টাকা করে পিস নিয়েছে। তো আমি 10টা মতো জিনিস নিয়েছি, 100 টাকা হয়েছে। তো কি জানো তো, রান্নাঘরে কিচেনের জন্য আজ খুব কম দামে কিছুটা প্রোডাক্ট কিনলাম। তো ওগুলো সাজিয়ে রাখলেও দেখতে বেশ ভালো লাগবে। এদিকে খাটটা গোছাতে গোছাতে চলে গেছিলাম। তো যেহেতু ঈশার স্কুলের টাইম হয়ে গেছে, আজ আমি কাজে হাত দিয়েছি অনেক দেরি করে, তো সেই কারণে ওকে স্কুলে দিয়ে আসলাম, তারপরে বাদবাকি কাজগুলো আবার শুরু করলাম। আজ আমার রান্না কখন হবে তার ঠিক নেই। তো 11টার সময় যেহেতু ওর স্কুল, ওর স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসতে ওই 11টা 20 এরকম হয়ে গেছে। তো আমার ঠিক খেয়াল নেই যে আমার এতটা শরীর খারাপ ওই দিন ছিল না, আর ঘড়ি দেখে দেখে কোনো কাজ আমি করতে পারিনি। তো তারপরে পাশের ঘরে সিমরান যেমন তেমন করে ল্যাপটপগুলো ভাঁজ করেছিল, এখন সিমরানের ঘরটাও গুছিয়ে দিচ্ছি। তো এতটাই আমার মনটা এখন হালকা লাগছে। আমি তো সকাল থেকে ভাবছি যে আমি যদি 10টা দিন পড়ে থাকি আমার সংসারের কি হাল হবে, আর বাচ্চা কাচ্চাগুলোর কি অবস্থা হবে। তো এখন এই সুস্থতা বোধ করে না আমার একটা জিনিসই মনে হচ্ছে বারবার, যে মানুষের সুস্থতার ওপরে আর কিছুই হয় না। শরীর খারাপ অবস্থায় যদি লাখ লাখ টাকা থাকে, মনে কিন্তু সেই শান্তিটা থাকবে না। অথচ টাকা পয়সা না থাকলেও শরীরে যদি এরকম সুস্থতা, মনটা মেজাজটা ফুরফুরে হয়, এর থেকে বড় পাওয়া কিন্তু আর কিছুই হতে পারে না। তো দেখো, অনেকটা জামা কাপড় আছে এই ঘরে। এই ঘরটা আলনা না কিনলে একদমই হবে না, খুব বাজে অবস্থা হয়ে থাকে। তো আলনার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। এত জামা কাপড় আমি কোনো জায়গায় মোটে কুল করতে পারছি না, যেখানে রাখছি হুড়িয়ে যাচ্ছে। আর তা নয় গাদা করে ভাঁজ করে রাখলে দেখতে কেমন লাগে বলো। তো যাই হোক, দেখো বেশ অনেকখানিই ছিল, সেগুলো সব ভাঁজ করলাম। বিশেষ করে এখানে সোয়েটার, চাদর, এটা ওটা এইসব জিনিসই বেশি। শীত চলে গেলে তখন কিন্তু জায়গাটা আবার ফাঁকা হয়ে যাবে। তো যাই হোক, ওই বড় ঝুড়িটার মধ্যে করে রাখলাম, আর এগুলো সাইড করে একপাশে রাখলাম বাক্সের ওপরে। আর এখন ঘরটাকে পরিষ্কার করে নেব। আমার এই ঘরটায় ঢুকলে দেখো ওই কর্নারটা কী বাজে লাগে, এত বেশি জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ভাঁজ করে রাখা, যে দেখতে একটা বাজে লাগে। যে কোনো জিনিস দেখবে গোছানো গাছানো কোনো কিছুর ভিতরে থাকলে একরকম, আর বাইরে কোনো কিছুর ওপরে গুছিয়ে রাখলে সেটা দেখতে বেশ বাজে লাগে। তো যাই হোক, বারান্দায় চলে আসলাম, বারান্দাটা এখন পরিষ্কার করে নেব।
বাইরে আমার অনেক কাজ আছে, সবটাই শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালোই লাগবে। শিল্পা অফিসিয়াল ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, অনেক কাজ করলে ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল বোনের জন্য। মদিনা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই তোমার স্কিনটা খুব ফ্রেশ, একটা স্কিন কেয়ার ভিডিও অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। অবশ্যই দেবো গো। আর আমি কিন্তু খুব বেশি জিনিসপত্র মাখি না, স্রেফ আমার একটা ক্রিম আছে শীতের মামাআর্থের, আর তার সঙ্গে আমি একটা ফেস ওয়াশ ব্যবহার করি। এই দুটো জিনিস যে এত বেশি ভালো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজে ব্যবহার করি আর আমার তো প্রচণ্ড ভালো লাগে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মুখটা না একদম পুরো সফট আর পুরো বাটার যেমন হয় সেরকম থাকে, কোনো রকম স্কিনে কোনো কিছু বার হয় না, আর একদম তেলতেলে চকচক করে মুখটা। তো সেই ফেস ওয়াশটা অবশ্যই, সেই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক কাজ করলে দিদি, আর এত কাজ করেছো এই ছোট দিনে কাজ করলে অনেক তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ গো, ছোট দিনে কাজ করতে গেলে একটু তাড়াহুড়ো করে তো করতে হয়, তবে দিন শেষে যে ঘরবাড়িটা যখন পরিপাটি হয়ে যায় এটাই হচ্ছে মনে আসল শান্তি লাগে। তো যাই হোক, আমরা যারা ঘরবাড়ি পরিপাটি করতে ভালোবাসি নিশ্চয়ই জানি একটা ঘরে কত পরিমাণে কাজ থাকে। জয়ী অ্যান্ড মম প্রোফাইল থেকে বোন বলেছে, পুকুর আছে বলে অনেক সুবিধা, ব্লগটা দেখলাম ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল বোন। আর বোন বলেছ, তুমিও আমার পাশে থেকো। হ্যাঁ গো, অবশ্যই থাকবো। আর এদিকে দেখো, অনেক বেলা করে যেহেতু বাসন মেজেছি, রান্নাটা কখন করব ঠিক নেই। সকাল সকাল একদম এরকম কুচো কুচো ট্যাংরা মাছ নিয়েছিলাম, শীতের সময় এই ট্যাংরা মাছের ঝোল কিন্তু অনেক ভালো লাগে। তো আমি যেহেতু আজ কুমড়ো রাঁধবো, ওই কারণে কিন্তু ট্যাংরা মাছ দিয়ে কুমড়ো করব। আর এই ট্যাংরা মাছ দিয়ে বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো যাই রান্না করো না কেন অনেক সুন্দর মজা। জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার বেডশিটটা অনেক সুন্দর আর ভিডিও অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ গো এত সুন্দর কমেন্ট করার জন্য, ভালো থেকো বোন। এসকে রাজা প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আকলিমা আক্তার ব্লগ, বোন প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, বোনের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক দূরে এগিয়ে যাও, অবশ্যই কষ্ট করলে সফল একদিন হবেই, অনেক ধন্যবাদ। সানজিদা বোন বলেছ, আপনারা কেমন আছেন আর আপনার ব্লগ ভিডিও ভালো লাগে, আমরা কিন্তু অনেক ভালো আছি। তো সকালবেলাটা অসুস্থ ছিলাম, আস্তে আস্তে শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর ঈশাও অনেকটাই সুস্থ এখন আছে। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যখন বলো যে আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগে, সত্যি না আমার মন থেকেও আমি অনেকটা প্রাউড ফিল করি যে না সত্যি আমার কষ্টগুলো সার্থক হয়ে যায় তখনই, যে কেউ অন্তত বলে যে না তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আর প্রত্যেক দিন অনেক বোনেরা কমেন্ট করো, তোমার কাজকর্ম, তোমার গ্রাম্য পরিবেশ সব কিছু অনেক সুন্দর। তো তখনই গিয়ে এত মনটা ভালো লাগে না কি বলবো। তো সারাদিন কাজের যে চাপ থাকে, তোমরা যারা ইউটিউবে ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে একটা ভিডিও শ্যুট করা, এডিট করা, তারপরে সেটাকে পোস্ট করা পর্যন্ত কতটা চাপ থাকে, আপলোড করা পর্যন্ত। তো এই কাজগুলো আমি যেহেতু সব কিছু একা হাতে করি, অনেকখানি কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ঠিকমতো ভিডিও দিতেই পারছি না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার ননদ প্রায় 1 মাস আগে একটা কুমড়ো দিয়েছিল, অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এখন কি অবস্থা হয়েছে। তো যতদূর নেওয়া যায় আর কি নিয়ে নেব, বাড়ির জিনিস, হাতের জিনিস, যেহেতু হাতে করে আমার ননদ লাগিয়েছে, আর ওর বাড়িতে যেটাই হয় না কেন আগে আমাকে কেটে দিয়ে যায়। তো কিছুদিন আগে ধনিয়া পাতা, টক পালং, তারপরে কুমড়ো, লাউ শাক আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে ভাবি তুমি কোন জিনিসগুলো খেতে ভালোবাসো। তো আমি যখন বলি ওর বাড়িতে লাগানো থাকলে সেগুলো আগে আমার জন্য এনে দেয়। তো যে যেগুলো করে তার কিন্তু সেগুলো বলতে হয়। আর আমি এটাই মনে করি যে আমাকে কেউ যদি কোনো উপকার করলো সেটাকে ভুলে যাওয়া কখনোই কিন্তু ঠিক না। আর সুবিধা অসুবিধা পড়লে কোনো জায়গায় যাওয়ার দরকার হলে আমি কিন্তু আগে আমার ননদকে ডাকি, কারণ ওকে নিয়ে গেলে আমি অনেকটাই সাহস পাই। হাজব্যান্ড যখন বাড়িতে না থাকে আমার ননদকে আমি সাথে করে এদিক ওদিক নিয়ে যাই। যাই হোক, দেখো এদিকে এখন সুন্দর করে কুমড়োটা কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ তোমাদেরকে দেখিয়েছি,
আজ ওগুলো দিয়েই আমি কিন্তু কুমড়ো রাঁধবো। আমার প্রচণ্ড ভালো লাগে ট্যাংরা মাছ। আর গুঁড়ো গুঁড়ো এই যে ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছগুলো, এগুলো তো ঝাল করলে বেশি ভালো হতো। সকালবেলায় পেটের অনেক সমস্যা ছিল, ভাবছিলাম মাছগুলো রেখে দিই, তবু আজ অল্প করে রান্না করব। তো দুপুরবেলা যেহেতু আমি বেশি খাবো না, একদম অল্প একটুখানি কুমড়ো দিয়ে হয়তো ভাত খাবো। আর কিছুটা ট্যাংরা মাছ আমি রেখে দেবো, এমনিতেও অল্প কটা ট্যাংরা মাছ, তার থেকে আমি আবার অর্ধেকটা রেখে দেবো, অন্যদিন ঝাল করব। তো এরকম শরীর খারাপের মধ্যেও বেশি এরকম ধরনের মাছ না খাওয়াই আমার মনে হয় ভালো হয়। তো চিড়ে, বাতাসা, তারপরে ছাতু, তারপরে বলতে পারো দই, এরকম সকল জিনিস খেলে বেশি ভালো হয়। দইটাই ফ্রিজে আনা আছে, দেখা যাক সেগুলোই হয়তো দুপুরবেলা খাবো। তো শরীরটা ভালো হয়ে যাচ্ছে, আমার এত মন থেকে ভালো লাগছে। আমার পুরো সকালটা বিছানায় বসে কেটেছে। আর বাচ্চা কাচ্চা কান্নাকাটি করছে, জ্বালাতন করছে, কিছুই করতে পারছিলাম না। এটা দেখে আমি ভাবছিলাম যে এখন ধর আমি দুনিয়াতে আছি, বাচ্চাদের কষ্ট সহ্য হচ্ছে না, কিন্তু যে সকল মায়েরা আর কি তাদের সন্তানদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তো তাদের বাচ্চাদের কি ধরনের কষ্ট হয়, কি পরিমাণের কষ্ট বলো তো। সত্যি এই সকল কথাগুলো না ভাবলেই অবাক লাগে। তো যাই হোক, চলো কাজের কথা বলি। এখানে কুমড়োটা আমি সুন্দরভাবে কষিয়ে একটু কষানো পানি দিলাম। আর কুমড়োটা এখনও পর্যন্ত ভালো আছে, এটাই অনেক শীতকাল বলেই জানো তো ভালো আছে। আর অনেক ভালো লাগে কুমড়োগুলো। আর এরকম একটু হালকা আস্তে আস্তে রেখে তারপরে মাছ দিলে কিন্তু ভালো লাগে। কুমড়োগুলো গলে গেছে, আমি একদম বেশি নাড়াচাড়া করব না, কারণ কুমড়ো ঘুটে গেলেই সেটা ঘন্ট ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু কুমড়োর ঝোল বানাতে গেলে একটু আস্তে আস্তে রাখতে হয়, তাহলেই ভালো লাগে। যার কারণে খোসাগুলো আমি এমনভাবে কেটেছি একটু সবুজ সবুজ আছে, এতে করে কিন্তু কুমড়োগুলো ঘুটবে না। আর বেশি করে খোসাগুলো ছাড়িয়ে নিলে একদম পুরো কুমড়ো এরকম কষাতে কষাতেই কিন্তু ঘুটে যেত। তো কুমড়োর মধ্যে ঝোল দিয়ে দিলাম, এত দারুণ হয়েছিল সবজিটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন দেব মিট মশলা, হালকা গরম মশলা। তো যাই হোক, আমি যে খোলামুচিটা বানিয়েছিলাম দেখো, সেটা এখন সুন্দর করে জাল দিয়ে দিয়ে পুরো পুড়িয়ে ফেলবো। নিজের হাতে বানানো খোলামুচি, এটাই অবশ্যই পিঠে করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। দুপুরবেলা একটা মাছ পুকুরে দেখি মরে ভেসে উঠেছে, তো সঙ্গে সঙ্গেই মাছটাকে তুলে নেওয়া হয়েছে। তো সবে মারা গেছে ওই কারণে। তো মাছটাকে আমি রাতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকাল। আগের দিন আমার শরীর খারাপের জন্য অনেক কাজ আমি সেইভাবে করতে পারিনি। তো ভাবলাম চলো আজ আবার সকাল থেকেই শুরু করি, দুদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছে, দিদি তোমার চুলাটা অনেক সুন্দর হয়েছে, বিউটিফুল। অনেক ভালোবাসে গো, অনেক কষ্ট করে বানিয়েছি, অনেক দিন ধরে সময় দিয়ে টুকটুক করে পিটিয়ে পিটিয়ে বানাচ্ছি। তবে ইচ্ছে আছে ওটাতে কাল আগুন ধরাবো আর রান্নাও করব। দেখা যাক কতদূর কি করতে পারি। অবশ্যই তোমরা পাশে থেকেও থাকলে বুঝতে পারবে যে ওই নতুন উনানে কেমন রান্না হয়। আর আমার আরেক বোন মাহিনুর প্রোফাইল থেকে নতুন কমেন্ট করেছো। তো বোন বলেছো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বসিরহাট, হাসনাবাদ। তো আমি অনেকবার বলেছি। আর অনেক বোনেরা বাংলাদেশ থেকে যারা কমেন্ট করো তারা বুঝতে পারো না, তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আমার হচ্ছে ভারতের উত্তর 24 পরগনার ভিতরে বাড়ি। তো যাই হোক বোন, অনেক ভালো থেকো। আর তুমি কোথা থেকে কমেন্ট করেছো পরের ভিডিওতে অবশ্যই জানিও। দেখো এখন কাঁচা ধোয়াটা করে নেব। কত জামা কাপড় বার হয়েছে, বললাম না কাল আমি অধিকাংশ কাজকর্ম করতে পারিনি, এই সকল কাজগুলো জমাট পড়েছিল। তো ভাবলাম চলো এখন করে ফেলি। আমি না কাজবিহীন থাকতেই পারি না, সবসময় আমার মনে হয় সংসারটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখবো। এটা আমার এখন থেকে না, বলতে পারো যখন আমার ঘর বাড়ি হয়নি তখন থেকে আমার চিন্তা ছিল যে যেটুকুই হোক যেমনই হোক আমি সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো যাই হোক, সেটা আমি করতে পারি, অনেক সময় হয়তো অতটাও হয়ে ওঠে না, তবে চেষ্টা চালিয়ে যাই। কাল যদি আমার শরীরটা ভালো না হতো হয়তো আজ আমি হসপিটালে থাকতাম। তো ভাবো কতটা খারাপ অবস্থা হয়ে যেত আমার বাড়ির। বাচ্চাদেরকে কে দেখতো, কে কী করতো, আমার শুধু সেই চিন্তাই হচ্ছে। তো যাই হোক, দেখো এদিকে কাঁচা ধোয়া সবটা কমপ্লিট করছি। এত এত প্রত্যেক দিন কাঁচা ধোয়ার হয় না। আর আজকে তো দুদিনের, কাল আর আজকের মিলে কাঁচা ধোয়া করছি। তো আচার দিয়ে দিয়েই কাচ্ছি। কি জানো তো, নাইটির ঝুলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। আর এগুলো আচার দিয়ে না কাচলে একদমই পরিষ্কার হতে চায় না। তো হাজব্যান্ডেরও কিছু জামা প্যান্ট আছে,
অনেক বোনেরা আমার কমেন্ট করো, পুকুর আছে বলে তুমি এই সকল সুবিধাগুলো ভোগ করতে পারো, আর আমাদের তো কলে কাজ করতে হয়। বিশ্বাস করো, কলে কাজ করা প্রচুর কষ্ট। তো আমি ওটা বুঝি। প্রথম প্রথম যখন আমার শুধু কল ছিল, আমি সমস্ত কাজকর্ম, কাচা ধোয়া, গা ধোয়া সবটাই কলে করতাম। তো এখন যেহেতু বাড়িতে মোটর লাগানো আছে, ট্যাঙ্কি আছে, তারপরে পুকুরে শান বাঁধানো আছে, এখন আর কোনো চিন্তাই করতে হয় না। আগে যখন আমি ওই বাড়িতে থাকতাম, আমার নতুন বিয়ে হয়ে আমার হাজব্যান্ডের যে পুরনো বাড়ি ছিল, আমরা সেখানেই থাকতাম। তো আমার যেহেতু শ্বশুর শাশুড়ি ছিল না, ওই কারণে ওখানে আমার সমস্ত কাজকর্ম নতুন বিয়ে হয়েই করতে হতো। আর হুপ করে এসেই কোনো পুকুর টুকুরে কোনো কাজ করতে পারতাম না। সব কাজকর্ম এক বাড়ি থেকে অন্য বাড়ি গিয়ে কলে কাজ করতে হতো। আর বলতে পারো, মেয়ের যে কাঁথা কাপড়গুলো হতো ছোটোবেলায় সিমরানের, সেগুলো ধোয়ার জন্য আমি কোনোদিন একটা পুকুর পাইনি। একদিন একজনের পুকুরে ধুতে গেছিলাম বলে নানান রকমের কথাবার্তা, তো সেই কারণে আর যাইনি। সেটা আমাদের বাড়ির ফ্যামিলির লোকেদেরই পুকুর। তো এরকম অনেক রকম কষ্ট ভোগ করে এসছি। হয়তো বলে না, আমানি ঠেলে পান্তা ভাত, তো পান্তা ভাতের মুখটা এখন চোখে দেখছি, কিন্তু এর আগে অনেক কষ্ট করে আমানি আমাকে ঠেলতে হয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখো অনেক জামা কাপড় খুব তাড়াতাড়ি আমি ধুয়ে নিচ্ছি। আর এগুলো হয়তো তোমরা অনেকে বলবে, এত তাড়াতাড়ি ধুলে কেন, নোংরা থেকে যাবে। তো কি জানো তো, ভিডিও যখন আমরা এডিট করি, স্পিড বাড়িয়ে দিই, তখন কিন্তু মনে হয় পানিতে দিচ্ছি আর তুলছি। তবে এটা যদি আমি আস্তে আস্তে যেমনভাবে ধুয়েছি তেমনভাবে তোমাদেরকে দেখাতে পারতাম, তাহলে গিয়ে বুঝতে পারতে যে কতক্ষণ করে ধোয়া হয়েছে। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ, মিছিল কি নেই গো। তো তুমি কোন মিছিলের কথা বলছো? যদি ভালোভাবে বলতে আমি বুঝতে পারতাম। এমনিতে জানি মিছিল মানে তো একটা সভা টাইপের, অনেক লোক এক জায়গায় হয়ে অনেক রকম আলোচনা করা, এটাকে মিছিল বলে। তবে তুমি কোন মিছিলের কথা বলছো অবশ্যই জানিও, আমি তোমার কমেন্টের উত্তর দেব। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ, সোনা মায়ের জন্য অনেক দোয়া রইল। সত্যি না, তোমাদের এই দোয়া ভালোবাসার যে আমার, আমি এত কাঙাল কি বলবো। তোমরা যখন আমাদের জন্য এত দোয়া ভালোবাসা দাও, সত্যি আমি এই সকল কমেন্টগুলো আমার হাজব্যান্ডের পড়ে শোনাই, যে দেখো দূর থেকেও মানুষ কত ভালোবাসতে পারে। তো ঈশার জন্য এতটা দোয়া রেখে যাওয়ার জন্য অনেক ভালোবাসা রইল বোন, ভালো থেকো। শাইনিং হীরা প্রোফাইল থেকে বোন বলেছে, অনেক সুন্দর লাগলো ভিডিও দিদিভাই, অনেক ভালোবাসা রইল বোন, এভাবেই পাশে থেকো, রোজ তোমাকে পাশে পাই, অনেক ভালো লাগে। ফরিদা প্রোফাইল থেকে বোন বলেছ, অনেক অনেক ভালো লাগে তোমার ভিডিও, অনেক ভালোবাসা রইল সকলের জন্য। যে সকল বোনেরা রোজ এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সকলের জন্য রইল আমার অনেক আন্তরিক ভালোবাসা। তো পরের দিন সকালবেলাও দেখলে অনেকটাই কাজ আমি এগিয়ে নিয়েছি। আর আজ ইচ্ছে আছে, দেখা যাক ঈশাকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়ার। হাজব্যান্ডের যদি সময় হয় তাহলেই যাব, আর তা নয় কাল একেবারে ভর্তি করে দিয়ে আসবো। জানো তো, এই জানুয়ারি মাস তো পড়েই গেছে, আমাদের এই পাড়ার কোনো বাচ্চা ভর্তি করতে আর বাকি নেই। আর আমাদের এখানে যেহেতু 2.5 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলে, তো সেই তুলনায় ঈশা কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঈশার যেহেতু এখন 3.5 বছর বয়স। এখন আমার উঠানটাকেও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। উনুনটা রৌদ্রের দিকে দিয়ে রেখেছি, এর মধ্যে শুকিয়ে যাবে। পুরো উঠোনটাকে আমি ঝাড়ু দিয়ে নেব। আর এটা ঝাড়ু দিতে এখন বেশি সময় লাগবে না, যেহেতু আমি রোজ পরিষ্কার করি, অল্প অল্প করে পাতা পরে পরিষ্কার করে ফেলি। আর দেখা যায় 3-4 দিন বাদে যদি ঝাড়ু দিতে যাই, যে নোংরা কম হয়েছে থাক থাক, তখন গিয়ে বোঝা যায় যে কি নোংরা আর কি কষ্ট ঝাড়ু দিতে। যেহেতু বাড়ির সৃষ্টি গাছ ভর্তি আছে, একদম সমস্ত দিক পাতা পড়ে বোঝা যায়। আর এই শীতের সময় করেই কিন্তু বেশি পাতা পড়ে। তো যাই হোক, দেখো এখন সুন্দর করে আমার উঠোনটা এই পাশটা ঝাড়ু দিয়ে নিলাম, ওই পাশটা বাকি আছে, আর উনুনের এই আশপাশটা ঝাড়ু দেব। আর আমার এই যে সবজি বাগানটা আমি বানিয়েছি, এটার মধ্যে আমি একটুখানি জৈব সার দেব। তো আমার ভাসুরদের বাড়ি থেকে আর কি, সিমরান গিয়ে কিছুটা ওরা জৈব সার বানিয়ে রেখেছিল, তার মানে গোবর, অনেক দিন শুকিয়ে কিসে কি করে রাখে। যেহেতু আমার ভাসুররা অনেক চাষবাস করে, তো সেখান থেকে সিমরান দুপথলের মতো এনে রেখেছে। আমি সেগুলোকে সুন্দর করে মিহি করে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেব। তো আমার ভাসুর বলছিল, যদি শাক লাগাও তাহলে জৈব সার দেওয়ার দরকার নেই, যদি অন্য কিছু লাগাও তখন দিতে। তো আমি ভাবছিলাম যে দিয়ে রাখি, দেখা যাক পরে কি দেয়। মাটিটা তো তৈরি হয়ে থাকুক, জৈব সার দিয়ে রাখলে মাটি অনেক উর্বর হয়, আর জিনিসপত্র কিন্তু অনেক সুন্দর হয়। তো যাই হোক, দেখো এখন খুব সুন্দর করে উঠোনটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন এই যে বেড়াটা ওই পাশটা খোলা আছে, ওই পাশের বেড়াটাও দিতে হবে।
যদি এখন সময় পাই তাহলে বেড়াটাও বেঁধে দেব। এখন ওর আজকের তো রান্নাবান্না বাকি, এখনও বাজার করতে হবে, হাজব্যান্ড যাবে বাজারে, দেখা যাক কী নিয়ে আসে। আর আমার সঙ্গে সঙ্গে দেখো রাজহাঁসের বাচ্চাগুলোও কিন্তু চলে এসছে। তার মানে এদের সারা দিন ছেড়ে দিয়ে রাখি আর সারা দিন এরম পেছন পেছন ঘুরতে থাকে। জৈব সারগুলো ওপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম গুঁড়ো করে, আর তারপরে পাটকাঠি দিয়ে বেড়া বাঁধতে হবে ওই পাশটা আর কি। ভাবছিলাম আগে সবজির বীজগুলো ফেলে নেব, তারপরেই বেড়াগুলো দিয়ে দেব, কারণ সবজির বীজ ফেলে দিলে কিন্তু এর মধ্যে আর ঢোকা যাবে না, আর মুরগি টুরগিগুলো ঢুকলে একদম নষ্ট করে ফেলবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। দেখা হবে নতুন সুন্দর একটা ভ্লগের সঙ্গে, অবশ্যই পাশে থেকো।